মেয়েদের গালে থাপ্পড় মেরে যে কি মজা, নরম গাল থাপ্পড় মেরেই শান্তি। ইচ্ছে করতেছে আরো থাপ্পড় মারি। কিছু বুঝলেন না তো? চলুন ফ্ল্যাশব্যাকে চাই, আর কোনোদিন যেন আমার পেছনে না দেখি। আমি কি কুত্তা যে তোর মতো কুত্তির পেছনে যাব? কি? আমি কুত্তি? কুত্তি না হলে কলেজের ছেলে। তোর মতো লুচ্চার সাথে প্রেম করা না আমার সবচেয়ে বড় ভুল। আমি তো লজ্জাই, সেটা তুই এই এখন বুঝলি? তোর সাথে কেন যে কথা বলছি, অসহ্য একটা। এখন তো অসহ্য লাগবেই কুত্তি। কুত্তি বলবি না। কি বলবো? হীরা কুত্তি? আপদ বিদয় হ, তোর সাথে ব্রেকআপ। আমি করতেছি বেকআপ, আর এই নে তোর বেকআপ কিট। বলে মুখ থেকে চুইংগাম বের করে ওর চুলে আটকে দিলাম। যা, আমি তোর লোকে তোকে ভুলে যাব, কিন্তু এই চুইংগামের জন্য তুই আমাকে মনে রাখবি। টাটা এক্স গপ। বলেই দিলাম তোর। ওখানে থাকলে হয়তো কপালে কষ্ট ছিল। এই হলো ফ্ল্যাশব্যাক। এখন বর্তমানে আসুন, আপনার সাথে পরিচয়টা সেরে ফেলি। আমি ইমন, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। বাবা মার দুই মাত্র সন্তান। বর্তমানে এলাকার বাইরে আছি। আর যার থেকে পালিয়ে আসলাম উনি হলেন আমার গফ, সরি এক্স গফ ইরশাদ জাহান ইরা। আমরা সেম ইয়ারে পড়ি। এরাও এখানে পড়তে এসেছে। গার্লস হোস্টেলে থাকে আর আমি ম্যাচে। 1 বছর হলো ওর আর আমার রিলেশনে। 1 বছর রিলেশনের প্রায় প্রতি সপ্তাহে একবার ঝগড়া হবে, আর বাকি দিনগুলো রাগ করে চলে যেত। আমি ইরাকে প্রথম প্রপোজ করেছিলাম। কিছুদিন ঘোরাঘুরির পর রাজি হয়েছিল। ভেবেছিলাম এবার হয়তো লাইফটা মজায় কাটবে, কিন্তু এই মেয়ে যে প্যারা দেওয়া শুরু করেছিল, কিছু হইলেই গাইল মায়ের সব একসাথে। আজ আমিও সবগুলো শোধ তুলে নিলাম। সুদে আসলে নরম গালগুলো থাপ্পড় মেরে কি যে মজা। ইস্তে করতেছে গিয়ে আরো দুই একটা মেরে আসি, কিন্তু বেশি জিনিস ভালো না, তাই আর যাবো না। বন্ধুদের কাছে আসলাম। কিরে, হাঁপাচ্ছিস কেন? মামা, ঈদের সাথে ব্রেকআপ করে আসলাম। তাহলে থাম, আমি গিয়ে প্রপোজটা করে আসি। যা, ওকে আমি থাপ্পড় মেরে আসলাম। তাহলে থাক, চল ম্যাচে যাই। চল। মেসেজে বিছানায় সইটা সরিয়ে দিলাম, তখনই ফোনটা বেজে উঠলো। হ্যালো, কে? নাম্বারটা দেখ। ভাইয়া নাম্বার। ভাইয়া বলো। একটা ঘটনা ঘটে গেছে। কে মরলো আবার? আরে দূর, ফাজলামি করিস না। আমি যখন কুমিল্লায় থাকতাম তখন একটা মেয়ে আমার সাথে কাজ করতো। মেয়েটা অনেক সুন্দরী। ভালো তো। আমি মেয়েটাকে ভালোবাসি। ভালো তো, তারপর? আমি ওকে বিয়ে করতে চাই। ভালো তো, তারপর? তুই আব্বা আম্মুকে বল না। হুম, তারপর? শুধু তারপর করছিস কেন? কি করবি সেটা বল। আমি কি পাবো? কি চাস? বাইক। কিন্তু আগে কাজ। ওকে, কিন্তু আগে কাজ। ওকে, তুই আম্মুকে গিয়ে বল। তুই আয় না। টিসির জন্য অ্যাপ্লাই করেছিলাম না, ওটার জন্য থাকতে হবে। ও আচ্ছা, তারপর? আব্বু আম্মুকে ফোন দিয়ে পুরো পাম দিতেছি। তুই আমার ভাই, তুই ছাড়া আমার কে আছে? হয়েছে মনো, পাম দিও না, আমার কথাটা যেন মনে থাকে। থাকবে। কিছুক্ষণ পর ভাইয়া 100 টাকা নোট দিয়ে দিল। আম্মুকে ফোন দিলাম। কেমন আছো আম্মু? ভালো বাবা, তুই? ফোনটা কেটে দিলাম। একটু পর আম্মু ফোন দিল। হ্যাঁ, কি বলবি বল। আসলে আম্মু, ভাইয়া না একটা মেয়েকে খুব ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়, কিন্তু ভয়তে বলতে পারছে না। আম্মু, মেয়েটা না অনেক ভালো, দেখতে অনেক সুন্দর। আমি তো নিজেই দেখিনি, পরীর মতো দেখতে। তুমি না করো না আম্মু, আর আব্বুকে রাজি করো প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, আমি ফাহাদের সাথে কথা বলতেছি আর তোর আব্বুকেও বলতেছি। ওকে আমার সুইট মা, তুমি দুনিয়ার বেস্ট মা। হয়েছে, আসবি কোন দিন? টিসি দিলেই আমি চলে যাব। আচ্ছা, ভালোভাবে থাকিস। ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠলাম। বিকেলে সিয়ামকে নিয়ে বাইরে ঘুরতে বের হলাম। ঘোরাঘুরি করে ম্যাচে আসলাম। রাতে ভাইয়ার ফোন। হ্যালো, কি করিস? পাম দিস না, আম্মু ফোন দিয়েছিল। দিছিল। কি বললো? আরে রিয়ার বাসার নাম্বার নিল আর বিয়ের ডেট ঠিক করলো। তোর তো ঈদ লেগে গেছে তাহলে। দূর বেটা, বিয়ে কোন দিন? আগামী শনিবার। তুই আসবি না? না, পরের রবিবার আমার টিসি দেবে, ওটা নিয়ে যাব। আমার বিয়ে আর তুই আসবি না? মন খারাপ করিস না ভাইয়া, আমি যাব এখন। তাহলে আমি ডেট পিছিয়ে দেই। না, পেছানোর দরকার নাই।
আমি বিয়ের কয়েকদিন পর যাব। ফোনটা কেটে দিলাম। ভাই আর আমি অনেক ফ্রি, বন্ধুর মতো। রাতে খেয়ে দিলাম ঘুম। পরে আজ কলেজে গেলাম না। এর মধ্যে ভাইয়ার বিয়ে হয়ে গেল। ভাবির সাথে এই কয়েকদিনে অনেক কথা হয়েছে। ভাইয়ের সাথে অনেক কথা হয়েছে। ইরার কথা অনেক মনে পড়ছে। ওর পাগলামিগুলো মিস করতাম, কিন্তু কিছু করার নাই। ব্রেকআপ তো ও করেছে। আজ টিসি নেওয়ার কথা। কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি ইরার বান্ধবী তিসের সাথে দেখা। কেমন আছো? ভালো। হেদি কোথায়? বাসায় গেছে, ওর বোনের বিয়ে। ভালো থাকো। একবারে চলে যাচ্ছি। ও আচ্ছা, ভালোভাবে যেও। টিসি নিয়ে সিয়ামের সাথে ম্যাচে আসলাম। আমি আর সিয়াম দুজনে টিসি নিচ্ছি, কারণ আমরা ছোট থেকেই একে অপরের সাথে থাকি। আমার এই জায়গায় চর্যে আসে দেখে সিয়ামও আমার সাথে ভর্তি হয়। এখন দুইজনেই ট্রান্সফার নিয়ে নিলাম। নিজ শহরে যাব, বাঘের মতো চলাফেরা করব। পরের দিন ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। বাসে উঠলাম। কিছুক্ষণ পর বাসটা ছেড়ে দিল। 6 ঘন্টা যাত্রা করে বিকেলের দিকে বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেলে টিপ দিলাম। কিছুক্ষণ পর একজন মেয়ে এসে দরজা খুলে দিল। এটা নিশ্চয়ই আমার ভাবি যান। কেমন আছো? জড়িয়ে ধরে বললাম। আগে বলো ভাইয়া কই? রুমে আছে। ভাইয়ার রুমে গেলাম। ভাইয়া ঘুমাচ্ছে। ভাইয়া? আরে তুই কখন এলি? এখনই। বাইক কই আমার? পরে কথা হবে, এখন ঘুমাতে দে। ও, কাজের সময় কাজী আর কাজ পড়লেই পাজি। ভাবি, তুমি কিছু বলো না? কি হয়েছে? আমি কিছুই তো বললাম। ভাবিকে সব কথা বললাম। তাহলে তুমি দেখো ভাইয়া কি আমার সাথে অন্যায় করতেছে না? ঠিকই তো, কালই তোমার বাইক কিনে দিবে। তুমি যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে ভাবি, তুমি না অনেক কিউট আর ভালো, একদম আমার মায়ের মতো। আম্মুর সাথে কথা বলে আসি। আরে তুই কখন আসলি? একবার ফোন করলি না যে? এত প্রশ্ন? আমি যেটা প্রশ্ন করছি উত্তর দাও। তুই এসে গেছিস, এখন ভালো থাকবো। যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। রুমে গেলাম। ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। একেবারে রাতে উঠলাম। উঠে ফোন টিপতে রাখলাম। একটু পর আম্মু খেতে ডাকলো। গিয়ে দেখি সবাই বসে আছে। সবার সাথে অনেক গল্প করলাম। খেয়ে এসে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। রাতে ঘুমানোর আগে আমার গান না শুনলে আমার ঘুম আসে না। গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি। সকালে বাবির ডাকে ঘুম ভাঙলো। ইমন, উঠো, ঘুমাও তাহলে। আর বাইক কিনতে যেতে হবে না। বিছানা থেকে উঠে বসলাম। আচ্ছা, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। ফোনে বেশি চার্জ ছিল না, তাই হয়তো আমি ঘুমানোর পরেই বন্ধ হয়ে গেছে। ফোন চার্জে দিয়ে ফ্রেশ হয়ে নিচে গেলাম। নাস্তা করে আমি, ভাবি আর ভাইয়া বেরিয়ে পড়লাম। শোরুমে গিয়ে বাইক কিনলাম, FZ5। এই নাও চাবি, ঘুরে আসো। আমি চাবিটা নিয়ে ভাইয়ার হাতে দিলাম। বাইকটা তোমাদের দেওয়া, তাই প্রথম তোমরাই ঘোরো, বাসায় দেখা হবে। ভাইয়া প্লাস ভাবি প্রথমে মানতে চাচ্ছিল না। আমি জোর করে ওদের পাঠিয়ে দিলাম। তারপর সিয়ামকে ফোন দিয়ে আসতে বললাম। কিছুক্ষণ পর সিয়াম আসলো। দুজনে ঘুরতে লাগলাম। ঘোরাঘুরি করতে করতে মাঠের দিকে গেলাম। তখনই পেছন থেকে কে যেন ডাক দিল। পেছনে তাকিয়ে দেখি মৃত, স্কুল লাইফের বন্ধু। কি রে, কেমন আছিস? কোন দিন আসলি তোরা? কালকে এসেছি, চল বসে গল্প করি। 3 জন মিলে মাঠে বসে গল্প করলাম। দুপুরে বাসায় এসে খাওয়া দাওয়া করে দিলাম ঘুম। বিকেলে উঠে বাইরে বেরিয়ে পড়লাম। সন্ধ্যায় বাসায় আসলাম। ভাবি আর ভাইয়ের সাথে বসে অনেকক্ষণ ধরে গল্প করে খাওয়া দাওয়া করলাম। এভাবে 1 সপ্তাহ কেটে গেল। ভাবির সাথে খুব ভালো সম্পর্ক গড়ে উঠল। ভাবি আমাকে নিজের ভাইয়ের চোখে দেখে। আমার কোনো বোন আর ভাবির কোনো ভাই না থাকায় ভাবি আমাকে ভাই বলে ডাকে, কিন্তু আমি ভাবি বলেই ডাকি। এর মধ্যে কলেজে ভর্তি হয়ে গেলাম। ইমন, ওঠো, কলেজে যাবি না? হুম কখন কলেজ ছুটি দিলে? হুম কি উঠ, না হলে গায়ে জল ঢেলে দিব। উঠতেছি তো। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাইকটা নিয়ে কলেজে আসলাম। কলেজ থেকে ক্লাস করে বের হতেই ভাবির ফোন। হ্যালো ভাবি। ভাই, আমার একটা কাজ করে দিতে পারবি? বলো। আমার বোন আজ আসবে, তুই যদি ওকে একটু স্টেশন থেকে নিয়ে আসতিস। আচ্ছা, কিন্তু আমি চিনবো কেমন করে? ও নীল ড্রেস পরে আছে, একটু তাড়াতাড়ি যা ভাই, আমার ও ওয়েট করে আছে। বলেই ভাবি ফোনটা কেটে দিল। বন্ধু থেকে বিদায় নিয়ে স্টেশনে আসলাম। এখানে তো অনেক মেয়ে নীল ড্রেস পরা থাকতে পারে, কিন্তু ভাবির বোনকে চিনবো কেমন করে? কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর একটা নীল ড্রেস পরা মেয়ে দেখতে পেলাম, কিন্তু মাথাটা নিচু করে বসে আছে। আমি তার কাছে গেলাম। এইটাই মনে হয়, কিন্তু এভাবে বসে আছে কেন?
এই যে বিয়ান সাহেব, ভিক্ষা করা হলে বাসায় যাই। মেয়েটা মাথা তুলে আমার দিকে তাকালো। মেয়েটাকে দেখে আমার তো শখ খেয়ে মরে যাবার মতো অবস্থা। কুত্তা তুই এখানে? ওই কুত্তি, আমি এখানে আমার ভাবির বোনকে নিয়ে আসতে এসেছি, কিন্তু তুই এখানে কেন? আমি আমার বোনের বাসায় এসেছি। তোর বোনের নাম কি? রিয়া। আর দুলাভাই? ইরা ফাহাদ। হোয়াট দ্য ফাহাদ! হাই রে ফোড়া গভাল, শেষমেশ আমার এক্স কিনা আমার ভাইয়ের শালি। উপরালা ঠাডা ফেলো আমার উপর। কিরে চুপ কেন? কি বলবো, সবই কপাল। চল এখন। আমি কেন যাবো তোর সাথে? আমার সাথে যাবি কারণ দুর্ভাগ্যবশত তোর বোন আমার ভাবি, আর আমার ভাইয়ের তুই শালি। আমার কথা শুনে এদের উপর ঠাডা পড়ার মতো অবস্থা। আমি এই বিয়ে মানি না। আমি এক্ষুনি আপুকে বাসায় নিয়ে যাব। তাই নাকি? যা, আমি আমার ভাইয়ের আবার বিয়ে দেব। আমার কথাটা শুনে এরা চুপ করে রইল। কি, বাসায় যাবেন না নাকি ফিরে যাবেন? এরা ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালো আর সামনে থেকে হাঁটা শুরু করলো। ও সামনে সামনে হাঁটছে আর আমি পেছনে পেছনে। আমি বাইকের কাছে এসে থেমে গেলাম, কিন্তু ও হাঁটতে থাকলো। এই ম্যাডাম, বাইক এখানে। ও পেছনে তাকালো, আবার আমার কাছে আসলো। আমি বাইকটা স্টার্ট দিলাম, কিন্তু ও দাঁড়িয়ে রইল। কি হলো, ওঠার ইচ্ছে আছে কি? এরা কোনো কথা না বলে বাইকে উঠে বসলো। বাসার দিকে যেতে লাগলাম। শোন, আপু যেন না জানে যে তুই আমাকে চিনিস আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। বাইক চালাচ্ছিলাম, হঠাৎ করে সাইডের মিররে ইরার চেহারাটা দেখলাম। বাতাসের চুলগুলো উড়ছিল আর ইরা ওগুলো হাত দিয়ে ঠিক করছিল। খুব সুন্দর লাগছিল। সুইংগামের জন্য একটা নতুন হেয়ার কাটিং দিতে পারলি, একটা থ্যাঙ্কসও দিলি না। কুত্তা, ওই দিন যদি তোরে পাইতাম না, জানিস আমার চুইংগাম ওঠাতে কত কষ্ট হয়েছে। ভালো তো। মার্কেটে যাবো একটু। এটা কে? ভাবির বোন। আমাকে একটু মার্কেটে নিয়ে যাবে? তুই দাঁড়া, আমি নামিয়ে দিয়ে আসি। আচ্ছা, তাড়াতাড়ি আই। আমি বাইকটা নিয়ে বাসার সামনে আসলাম। ভেতর যান, আমি আসি। এরা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। আমি বাইকটা ঘুরিয়ে চলে আসলাম। মিতুকে নিয়ে মার্কেট করলাম। মার্কেট শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ভাবি খাওয়ার জন্য ডাকলো। নিচে গেলাম খাওয়ার জন্য। গিয়ে দেখি এরা বসে আছে। আমিও সামনে বসে পড়লাম। আমি নিজের মতো খেতে লাগলাম আর ভাইয়ার ভাবির সাথে কথা বলতে লাগলাম। এরা মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল, মনে হয় কিছু বলতে চাচ্ছিল। আমি খাওয়া শেষ করে ওপর আসতে যাব, তখনই ভাবি ডাক দিল, ইমন, এরাকে একটু ঘুরিয়ে নিয়ে আসিস তো প্লিজ। আমি আজ পারবো না, বাসায় অনেক কাজ আছে। আচ্ছা ভাবি, ওনাকে রেডি থাকতে বলিও। বলেই নিজের রুমে চলে আসলাম। বিকেলে বাইকটা বের করে এরার জন্য অপেক্ষা করতে লাগলাম। আসতে দেরি করছিল দেখে বাইকের হর্ন দিতে লাগলাম। কিছুক্ষণ পর ইরা আসলো। সাদা ড্রেস, কপালে কালো টিপ, খোলা চুল, জাস্ট অসাম লাগছিল ওকে। ইরা আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। আমি মাথা নামিয়ে নিলাম। উঠুন। ইরাকে নিয়ে বাইকে ঘুরতে লাগলাম। হঠাৎ করে ফোনটা বেজে উঠল। বাইকটা থামিয়ে ফোনটা বের করলাম। বের করে দেখি মিতুর ফোন। হ্যালো। কই তুই? পার্কের পাশে রাস্তায়। পার্কে আই, আমি ওয়েট করছি। আচ্ছা দাঁড়া। ফোনটা রেখে দিয়ে পার্কে গেলাম। গিয়ে দেখি মিতু বসে আছে। আমি বাইকটা রাখলাম। আপনি এখানে বসুন, আমি আসি। আসলে আমি এখানে এসেছি ইরাকে জ্বালানোর জন্য, না হলে আসতামই না। আমি ভালো করে জানি ইরা আমাকে এখনো খুব ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না। আমি মিতুর পাশে গিয়ে বসলাম, ওর সাথে কথা বলতে লাগলাম। এদিকে ইরা একাই বসে আছে আর ভাবতেছে কথাটা কোনোদিনও ভালো হবে না। এই জন্যই ওর সাথে আমার রিলেশনটা ভাঙলো। ইচ্ছে করছে গিয়ে মাথাটা ফাটিয়ে দেয়। কিরকম কাছে গিয়ে বসে আছে। কোত্তা, লুচ্চা, বজ্জাত। এরা ইমনকে যা ইচ্ছা করে গালি দিতে লাগলো। ইমন আর মিতু কথা বলছিল। হঠাৎ করে মিতু ইমনের কাঁধে ওর মাথাটা রাখলো। সেটা দেখে ইরা রাগ চরম সীমানায় পৌঁছে গেল। এরা ইমনের বাইকটাতে একটা লাঠি দিল। বাইকটা নিচে পড়ে গেল। আমি পেছন থেকে একটা শব্দ পেয়ে পেছনে তাকিয়ে দেখি বাইকটা নিচে পড়ে আছে। আমি লাফ দিয়ে উঠে বাইকটার কাছে আসলাম। ও খোদা, আমার নতুন বাইক! এরা তখন সাইড থেকে একটা লাঠি নিয়ে বাইকের পেছনে ইন্ডিকেটারে মারলো। সাথে সাথে ওটা ভেঙে পড়ে গেল। হই খরা খরা, আবার নতুন বাইককে ভাঙার সাহস কেমন হয় তোর কর্তি? কুত্তা, তোর বাইককেও ভাঙবো আর তোকেও। বলেই আমার গায়ে লাঠি দিয়ে মারলো। এত জোরে মেরেছে যে পায়ে লাগার সাথে সাথে ব্যথা শুরু হয়ে গেল। আরে আরে, লাগছে তো। একে তো আমার বাইক ভেঙেছিস, তার উপর আমাকে মারলি। আজ তোকে ছাড়বো না। এরা আমাকে লাঠি দিয়ে মারতে লাগলো।
আমাকে মারা আজ তোকে ছাড়বো না বলে ওর হাতে লাঠিটা নিয়ে ফেলে দিলাম। ওর কোমরে হাত দিয়ে ওকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলাম। ইরা ছাড়ার জন্য ছটফট করছে। কোথা ছাড় আমায়। আমি ওর ঠোঁটে হাত দিয়ে চুপ করতে বললাম। এরা ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে গেলাম। এরা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। ও আরো কাছে যেতে নিজের চোখ বন্ধ করে ফেললো। ইমরান এমন কাছে আসায় কেমন জানি ভেতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতে লাগলো। তাই নিজের চোখ বন্ধ করে ফেললো। আমি ওর ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে গেলাম। ওর নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। ওর কাছে যাওয়ায় ও আরো জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ওর ঠোঁটগুলো যেন আমাকে টানতে লাগলো। ওর ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো লাগছিল। আমি ওর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। এরাকে কিস করার সাথে সাথে ও চোখটা খুলে ফেললো। ইমনের কিস করার সাথে সাথে কেমন যেন একটা ভালো লাগা অনুভূতি কাজ করতে লাগলো। প্রথমে কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। 3 মিনিট পরে ইরাকে ছেড়ে দিলাম। দুজনেই হাঁপাতে লাগলাম। আজ প্রথম ইরাকে কিস করলাম। তখন ইরা বলল, কুত্তা তুই আমাকে কিস করলি কেন? তুই আমার বাড়ি ভাঙতে চেয়েছিলি কেন? আমার ইচ্ছে হয়েছে আমি ভাঙছি। আমার ইচ্ছে হয়েছে আমি কিস করেছি। কেন? আমার ঠোঁট কি তোর বাপের সম্পত্তি? সেটা আমার ভাই ভাঙচুর করার আগে ভাবা দরকার ছিল। তাই দেখে তুই আমাকে কিস করবি? এরা আর কোনো কথা বলল না। মিতুর কথা মনে পড়তে আমি মিতুর কাছে আসলাম। মিতু ফোন টিপতেছিল। তাহলে পিছনে কি হয়েছে ও হয়তো দেখেনি। কি রে, কি করছিস? তুই কই গেলি তখন? একটা কাজ ছিল, বাসা যাব, চল। চল। মিতুকে বিদায় দিয়ে ইরার কাছে আসলাম। ইরা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি বাইকটা তুলে স্টার্ট দিলাম। ইরা পেছনে এসে বসলো। ইরার সাথে লজ্জায় কোনো কথা বলার ইচ্ছা হচ্ছে না। কেমন করে যেন কি হয়ে গেল। তখন ইরা বলল, ইরা ভাবতে লাগলো, এমন কি তাহলে এখনো তাকে ভালোবাসে? আমি তো এখন ওকে ভালোবাসি, কিন্তু কোথাটা বুঝলে তো সব সময় ওর লুচ্চামি করতেই লাগবে। মনে হচ্ছে গলা টিপে মেরে ফেলি বাদরটাকে। আমি নিজেও ভাবতে পারিনি এমন আমি কি করবে। এসব ভাবতে ভাবতে ইরার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে ওঠে। দুজনে বাসে আসলাম। ওকে নামিয়ে দিয়ে বাইকটা রাখলাম। তারপর নিজের রুমে গেলাম। ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আম্মু খেতে ডাকলো। গিয়ে দেখি ইরা বসে আছে। আম্মু, ভাই আর আব্বু কই? আমি ইমনের সামনে বসে আছি। দুজনে মাথা নিচু করে খেতে লাগলাম। আপু আসলো। কি রে, কেমন ঘুরলি? ভালো আপু, জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা, খেয়ে নে। আমি খেয়ে নিজের রুমে চলে আসলাম। রাতে ঘুম ধরছিল না, তাই সাথে গেলাম। একটু পর মিতুর ফোন আসতো। কি রে, কি করিস? এই তো ছাদে দাঁড়িয়ে আছি। তুই? শুয়ে আছি। মিতুর সাথে কথা বলতে লাগলাম। তখন ইরা ছাদে এসে দেখে ইমন কার সাথে যেন কথা বলছে। ইরা রাগ উঠে যায়, কারণ সে তো এখনো ইমনকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। কথাটা কোনোদিনও ঠিক হবে না। নিশ্চয়ই বদমাস মেয়েটার সাথে কথা বলছে। আজ ওর একদিন কি আমার একদিন, মনে মনে কথাটা বলল ইরা। হঠাৎ করে আমি সামনে তাকিয়ে দেখি ইরা। মিতু, ফোনটা রাখ, আমি পরে ফোন দিচ্ছি। আচ্ছা। কার সাথে কথা বলছিলে? এরপর থেকে যেন ওই ডাইনির সাথে কথা বলা আর না দেখি। কেন, কথা বলে কি করবা? কি করব? আমার শার্টের কলা ধরে দেখাচ্ছি, দাঁড়া। ইরা আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিল। ফোন পাবি না। যখন দরকার হবে আমাকে বলবি, আমি দিব। না, ফোন ছাড়া আমার ঘুম আসে না, ফোন লাগবে আমার। বলছি না পাবি না। ইরার কাছ থেকে জোর করে ফোনটা নিতে গেলাম। তখনও মেয়েদের চোর পকেটে ফোনটা ঢুকিয়ে দিল। চোর পকেট কি জানতে চাইয়ে লজ্জা দেবেন না। মনটা খুব হতাশ হয়ে গেল। আমি নিচে যেতে লাগলাম। তখন ইরা আমার হাতটা টেনে ধরলো আর ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। হঠাৎ আমার কি যে হলো, ইমনকে কাছে টেনে নিয়ে ওর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। ওকে কিস করার সময় ওর শরীর এক অদ্ভুত ঘ্রাণ আমাকে ওর আরো কাছে টানতে লাগলো। 5 মিনিট পরে ওকে ছেড়ে দিলাম। আই লাভ ইউ বলে আমি দৌড়ে নিচে চলে গেলাম। আমি নিজের রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে এতক্ষণ কি হলো সেটা ভাবতে লাগলাম। সবকিছু মাথার ওপর দিয়ে যাচ্ছিল। নিজে ব্রেকআপ করলো, আবার নিজেই আই লাভ ইউ বললো। আমার সাথে মজা নেওয়া। এবার দেখাবো মজা। যদি কাঁদিয়ে না ছেড়েছি তাহলে আমার নাম ইমন না। সম্পর্ক সেটাই যেখানে মান, অভিমান আর অনেক অনেক ভালোবাসা আছে। আই লাভ ইউ বলেই ইরা দৌড়ে নিচে চলে গেল। আমি নিজের রুমে এসে ভাবতে লাগলাম, কি হলো এটা? নিজে ব্রেকআপ করলো, আবার নিজেই লাভ ইউ বলে গেল। না, মজা হয়েছে নাকি? এইবার মজা আমি দেখাবো। সব প্ল্যান ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে মনে হলো কে যেন আমার দিকে তাকিয়ে আছে। চোখ খুলতে দেখি ইরা।
কি ব্যাপার আপনি এখানে? আপনি কাকে বলছো? আপনাকে। মজা নেওয়া বাদ দিয়ে মাইর খাবি। অচেনা কাউকে তো আপনি করেই বলতে হয়। ফাজলামি বাদ দিয়ে নিচে আয়, আপু নাস্তা করতে ডাকতেছে বলে ইরা নিচে গেল। কিছুটা রেগে গেছে। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। সবাই টেবিলে বসে আছে। আমি ইরার মুখোমুখি চেয়ারে বসলাম। কার মধ্যে ইরার পায়ের উপর পা উঠে দিল। আমি ওর দিকে তাকাতেই ও মুচকে একটা হাসি দিল। আমি টেবিল থেকে প্লেট নিয়ে উঠে সবাই গিয়ে বসলাম। তখন ভাবি বলল, কি রে ওখানে গিয়ে বসলি কেন? কি রে, ওখানে গিয়ে বলিস কেন? টিভি দেখতে দেখতে খাবো। চলে গেল। ভাবি আর আম্মু রান্না করে গেল। এরা আমার পাশে এসে বসলো। আমি ওর দিকে না তাকিয়ে টিভি দেখতে লাগলাম। একটু পর এরা আমার দিকে চেপে আসলো। আমি একটু সরে বসলাম। ও আরও চেপে আসলো। ধীরে ধীরে আমি একেবারে সোফার কোনায় চলে আসলাম। এরা আমার শরীরের সাথে চেপে বসে আছে। আমি ওর দিকে তাকালাম। ও টিভির দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। শুনছেন, কিছু বলবা? না, কিছু বলবো না। এমন ভাব করছে যেন কিছু বোঝে না। তোর এখানে আর থাকবোই না। যেই উঠতে যাব, এরা আমার হাত ধরে আবার সোফায় বসিয়ে দিল আর আমার কোলে বসে পড়লো। আরে কি হচ্ছে এটা? আম্মু ভাবি কেউ দেখে ফেলবে তো। থুরবাল, ভালো লাগে না। না পারছি উঠতে, না পারছি বসে থাকতে। মুটকিটার ভাড়াতে পা ব্যথা ধরে গেল। তখন ইরা বলল, আরেকবার মোটকি বললে গলা টিপে মেরে ফেলবো। ইরা টিভির দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে ভাবির আওয়াজ পেলাম। আমি ভয় পেয়ে ইরাকে ধাক্কা মারলাম। ইরা মেঝেতে পড়ে গিয়ে জোরে চিল্লানি দিল। ওর চিল্লানি শুনে ভাবি রান্নাঘর থেকে চলে আসলো। কি রে, নিচে বসে আছিস কেন? কেমন করে পড়লি? এই রে, এবার যদি বলে দেয় আমি ধাক্কা মেরে ফেলে দিয়েছি। ইমন ভাই, তুই একটু রুমে দিয়ে আয় না, আমাকে রান্না করে যেতে হবে। না ভাবি, আমি পারবো না। যা না ভাই একটু, তুই আমার সুইট ভাই না। হয়েছে হয়েছে, আর মাখন মারতে হবে না। আসুন। ইরার দিকে হাত বাড়িয়ে এরা হাত ধরে উঠতে গিয়ে আবার বসে পড়লো। কি হলো? তোর কি তার ছিঁড়া? দেখতে পাচ্ছিস না উঠতে পারছি না? উঠতে পারছি না, কোলে করে নিয়ে যা। তাহলে কেমনে নিয়ে যাব? না, পারবো না। যা না ভাই আমার, প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাবি রান্না করে চলে গেল। আমি ইরাকে কোলে তুলে নিলাম। ইরা মুচকি মুচকি হাসছে। আমি ওকে ওর রুমে নিয়ে গেলাম। ও আমার গলা জড়িয়ে ধরেছিল। ওকে বিছানায় শুয়ে দিয়ে উঠতে যাব, কিন্তু ও আমাকে জড়িয়ে ধরে রইল। কি হলো ছাড়েন? না, আগে বাপ্পি দাও, তারপরে। না, পারবো না। তাহলে আমিও ছাড়বো না। আমি ইরাকে নিজে থেকে জোর করে ছাড়িয়ে চলে আসতে যাব, তখন ওর হাতটা দিয়ে টান দিল। আমি ওর উপরে পড়ে গেলাম। ইরা নিচে, আমি ওর উপরে। ইরা আমাকে জড়িয়ে ধরলো। মেয়েদের শরীর এত নরম আগে জানতাম না। দয়া করে কেউ খারাপভাবে নেবেন না প্লিজ। আমি ইরা শরীরের সাথে মনে হয় মিশে গেছি। কি করছেন? ছাড়েন, কেউ এসে যাবে তো। আগে বাপ্পি। আচ্ছা, আমি নিজেই নিয়ে নিচ্ছি। যে ইরা আমার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে আসতে লাগলো, তখনই ভাবি তুমি এখানে? কথাটা শুনে ইরা আমাকে ছেড়ে দরজা দিকে তাকালো। এই সুযোগে আমি পালিয়ে গেলাম। তখন ইরা বলল, কুত্তা, আমাকে টুপি পরানো দেখে নেব। ইরা আমাকে ছেড়ে দেওয়ায় আমি দৌড়ে ওখান থেকে চলে আসলাম। নিচে রুমে এসে ফোন টিপতে লাগলাম। বিকেলে মিতুর ফোন আসলো। কই আছিস? বাসায়। দেখা করতে পারবি? কোথায়? আচ্ছা একটু দাঁড়া, আমি যাচ্ছি। বাসা থেকে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। মিতুর সাথে দেখা হয়নি, চুপচাপ চলে আসলাম। দেখতে পেলে কি যে করতো। মিতুর কাছে আসলাম। মিতুর সাথে অনেকক্ষণ গল্প করলাম। সন্ধ্যার দিকে হঠাৎ ফোনটা বেজে উঠলো। বের করে দেখি ভাবির ফোন। হ্যালো। কই তুই? আমি তো মার্কেটে আসলাম একটু। বাসায় আয় তাড়াতাড়ি। আচ্ছা। মিতুকর বাসায় নামিয়ে দিয়ে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে ভাবি রুমে গেলাম। গিয়ে দেখি ইরার ভাবি গল্প করতেছে আর চা খাচ্ছে। ভাবি ফোন দিলে যে? ভাবি চা আনতে গেল। আমি সোফায় বসে ফোনটা বের করে টিপতে লাগলাম। এরা আমার সামনে এসে ফোনটা কেড়ে নিয়ে বিছানায় ছুঁড়ে মারলো। কই ছিলি? মিতুর সাথে দেখা করতে গিয়েছিলাম। ও ফোন দিয়েছিল, ওকে জানানোর জন্য সব বললাম। তুই ওই ডাইনির কাছে গেছিস কেন? আমার ফ্রেন্ডের সাথে আমি দেখা করতে যাব, সে স্বাভাবিক ব্যাপার। না, দেখা করতে যাবি না, ওই মেয়ের নজর ভালো না। 2 দিন দেখে বুঝে গেলেন ওর নজর খারাপ। ও তোর দিকে কেমন করে যেন তাকায়। তুই ওর সাথে আর কথা বলবি না, এমনকি কোনো মেয়ের সাথেই আর তুই কথা বলবি না। কেন? আমি মেয়ের সাথে কথা বলে দোষ, আর আপনি ছেলের সাথে কথা বলে কিছু হয় না? আমার কথা শুনে ইরা চুপ হয়ে গেল। আসলে আমার ইরার ব্রেকআপের কারণে হয়, ওর একটা ফ্রেন্ড ওকে লাইক করতো, আর আমি ওকে বলেছিলাম যাতে ওর সাথে কথা না বলে, কিন্তু ও শোনেনি।
উল্টো আমি কোনো মেয়ের সাথে আমি কথা বলে সে রাগ দেখাতো। এরই মধ্যে ভাবি চলে আসলো। ভাবিয়ার সাথে ইরা নিজের জায়গায় গিয়ে বসলো। হিনি চা। দাও। ভাবির সাথে অনেক গল্প করলাম। রাতে খাবার টেবিলে ইরা আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছিল, কিন্তু কিছু বলছিল না। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। কাল থেকে কলেজে যেতে হবে। সকালে ইরার ডাকে ঘুমিয়ে গেল। কি হলো? কলেজে যাব না, উঠো। আমি কিছু না বলে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি ইরা নাস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। টেবিলে নাস্তার প্লেটটা নিয়ে আমার কাছে আসলো। আপনি নাস্তা করেছেন? মানে? দাঁড়াও, দেখাচ্ছি। ইরা আমার কাছে আসলো, হালকা করে ঠোঁটে একটা কিস করলো। এই হলো আমার মিষ্টি নাস্তা। তাড়াতাড়ি নাস্তা করে রেডি হয়ে নিচে আসো বলে ইরা চলে গেল। আমি এখনো থ হয়ে দাঁড়িয়ে আছি। এই মেয়ের মতিগতি বোঝা আমার পক্ষে সম্ভব না। নাস্তা করে রেডি হয়ে ব্যাগটা নিলাম। নিচে আসতেই আমি ডাক পড়ল, মাম্মু বলো। এই নে। 1000 টাকা হাতে ধরিয়ে দিয়ে, আমার কাছে তো টাকা আছে। লাগবে, রেখে দে। আর ইরাকে সাথে নিয়ে যা, ওকে একটু তোদের কলেজটা ঘুরিয়ে দেখাস। ও বাসে একা একা কি করবে, তোর সাথে গেলে মনটা একটু ভালো থাকবে। আচ্ছা, রেডি হতে বলো। আমি রেডি। ইরা পেছন থেকে বলল, ও তার মানে আগে থেকে ঠিক করা সবকিছু। তাই বলি হঠাৎ এত টাকা দিচ্ছে, সেটাও আবার আমার আম্মু। ভাবা যায়? হইছে হইছে, যা এখন। ইরার দিকে তাকালাম। নীল ড্রেস, খোলা চুল, জাস্ট রূপকথা রাজকন্যা। আমি বাইকটা বের করে আনলাম। ইরা বাইরে দাঁড়িয়ে আছে। আমি ইরার সামনে গেলাম। কেমন লাগছে? আপনি কি ফ্যাশন শোয়ে যাচ্ছেন, না ছেলে পটাবেন যে এত সাজগোজ? ইরার মুখ কালো হয়ে গেল। ইরাকে এভাবে দেখতে কলেজের যে কোনো ছেলে ক্রাশ খাবে। তোমার যখন ভালো লাগছে না, তাহলে চেঞ্জ করে আসি। থাক, লাগবে না, ওঠো। ইরা উঠে বসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ইরাকে নিয়ে কলেজে আসলাম। বাইকটা পার করে সিয়ামের কাছে আসলাম। সিয়াম ওর মামার বাসা ছিল। কিরে, এরা এখানে? সিয়ামকে সব বললাম। ভাই, তোর ভাগ্য বলতে হবে। কিন্তু ওকে আগে একটু ভালো মতো মজা নিতে হবে। আমাকে নিয়ে ফাজলামি। তারপর দুজনে ইরার কাছে আসলাম। সিয়াম আর ইরা কথা বলল। আচ্ছা, এখানে থাকুন, আমরা ক্লাস করে আছি। চত্বরে বসে থাকুন। আমি একা বসে থাকবো? থাকুন, আমি ক্লাস করে চলে আসব। আমি আর সিয়াম ক্লাসের দিকে যেতে লাগলাম। পেছনে ফিরে দেখি ইরা বসে আছে, আর কিছু ছেলে ওর দিকে যাচ্ছে, হয়তো কথা বলবে। ছেলেগুলো ইরার কাছে গিয়ে কি যেন কথা বলছিল। আমি সিয়াম ক্লাসে না গিয়ে ওদের কাছে গেলাম। কি হয়েছে ভাইয়া? আরে ইমন ভাই, তুমি এখানে? কি হয়েছে? আসলে ভাই, আমার ফ্রেন্ডের এই আপুকে অনেক পছন্দ হয়েছে, তাই কথা বলতে আসছিলাম। ওটা তোদের ভাবি হয়। ভাই আগে বলবা তো, ভুল হয়ে গেছে, আর হবে না। আপু, মাফ করে দেন প্লিজ। ছেলেগুলো চলে গেল। তোকে আজ ক্লাস করতে হবে না, তুই ওকে নিয়ে ঘুরে আয়। বাইকটা নিয়ে আসি। বাইক নিয়ে ইরার সামনে আসলাম। ইরা ওঠে শক্ত করে জড়িয়ে ধরলো। সবাই আমার দিকে তাকিয়ে আছে। ভাবিজি, রোমান্স বাইরে গিয়ে কইরেন, এটা ক্যাম্পাস। আমি বাইকটা জোরে টান দিলাম। বাইক আর মেয়ে পার্ট তো দেখাতেই হবে। সারাদিন ইরাকে নিয়ে বাইকে ঘুরলাম। ইরা সারাদিনে অনেক বকবক করেছে। বিকেলের দিকে বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে ঘুম দিলাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে পুরো অবাক হয়ে গেলাম। ইরা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু ও এখানে কখন এলো? আমি ইরার দিকে তাকিয়ে দেখতে লাগলাম। ফ্যানের বাতাসে চুলগুলো উড়ছে, মুখটা খুব মায়াবী লাগছে। হঠাৎ করে ইরার ঘুমটা ভেঙে গেল। কি ব্যাপার, তুমি এখানে কখন আসলে? আসলে আপু তোমাকে ডাক দিতে বলেছিল, কিন্তু এসে দেখি তুমি ঘুমাচ্ছ। আমারও ঘুম পাচ্ছিল, তাই এখানেই ঘুমিয়ে পড়ি। কি? যদি ভাবি এসে দেখে ফেলতো তাহলে কি ভাবতো? যা ভাবে তাই ভাবতো। এখন উঠে ফ্রেশ হয়ে নিচে আসো। আমার কপালে একটা পাপড়ি দিয়ে ইরা চলে গেল। মেয়েটার মায়ায় আরো পড়ে যাচ্ছি। কি যে করি, ওকে কষ্ট দিতেও পারছি না। আমি তোকে ভালোবাসি, তাহলে কষ্ট কেমন করে দিই? আর ওর থেকে দূরে থাকতে পারবো না। কালকে ওকে সব বলবো। উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। ভাবি আর রিয়া আর আম্মু বসে কি যেন বলাবলি করছে। আমি যেতেই চুপ হয়ে গেল। ঘুম হলো? খুব ভালো ঘুম হয়েছে। কি বলছো? কিছুই তো বুঝতেছি না। থাক, আর বোঝা লাগবে না। আমি গিয়ে ভাবির পাশে বসলাম। তোরা গল্প কর, আমি রান্নাঘরে যাই। আম্মু রান্নাঘরে চলে গেল, আমিও যাই, আম্মুকে সাহায্য করি। ভাবিও চলে গেল। আমি বসে ফোন টিপতেছি আর টিভি দেখতেছি। হঠাৎ ইরা এসে আমার কোলে শুয়ে পড়লো।
আর টিভি দেখতে লাগলো। আরে কি করছো? ভাবি এসে যাবে তো। আসলে আসো, আমার কি? ইরা টিভি দেখতে লাগলো আর আমি রান্নাঘরের দিকে তাকিয়ে রইলাম, ভাবি আসে কিনা। ইরার দিকে তাকালাম, ইরা টিভি দেখতে ব্যস্ত। ইচ্ছে করছে ইরার মাথায় হাত বুলিয়ে দেয়, কিন্তু কেন জানি সাহস হচ্ছিল না, তাই চুপচাপ বসে রইলাম। একটু পর ইরাকে ভাবি রান্নাঘর থেকে ডাক দিল। ইরা উঠে রান্নাঘরে চলে গেল। একটু পর 1 কাপ চা হাতে নিয়ে আসলো, এনে আমাকে দিল আর পাশেই বসে পড়লো। অর্ধেক চা খেতে ইরা কাপটা নিয়ে বাকি চাটা খেতে লাগলো। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? না এমনি। বজ্জাত কোথাকার চায়ের কাপটা নিয়ে নিল। তো রাতে তো খাবার খেয়ে রুমে আসলাম, এসে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। ইরা নাস্তা টেবিলে বসে আছে, আমিও বসে পড়লাম। খাওয়ার সময় ইরা পায়ে গোতা দিতে রাখলো, একসময় পাটা সরিয়ে নিলাম। ইরা পা চেয়ারের সাথে লাগলো, তাই হয়তো ওর মুখ কালো হয়ে গেল। আমি নাস্তা করে কলেজে আসলাম। আজ ইরা কলেজে আসেনি, কারণ ওর ভাবির সাথে মার্কেটে যাওয়ার কথা ছিল। কলেজে ক্লাস করে বের হচ্ছি, তখনই মিতু আসলো। কালকে ওই মেয়েটার সাথে তো খুব ঘুরলি। কেন, কি হয়েছে? না, তোকে একটা কথা বলার ছিল। কি কথা বলো। এখানে না, বিকেলে পার্কে আই। আচ্ছা চল, তোকে নামিয়ে দিই। মিতুকে বাসায় নামিয়ে দিয়ে বাসায় আসলাম। কই ছিলি? তোর বাইকের পিছনে মেয়েটা কে ছিল? ও, ওটা আমার ফ্রেন্ড হয়। আর কোনোদিন যেন কোনো মেয়েকে বাইকের পিছনে নেওয়া না দেখি, আর কোনো মেয়ের সাথে প্রেম টেম করা যেন না শুনি। আম্মু, আমার রুমে চলে আসলাম। এসে দেখি এরা আমার বিছানায় বালিশে মুখ লুকিয়ে কান্না করছে। কি ব্যাপার, তুমি এখানে আর কান্না করছিস কেন? এরা কান্না করে যাচ্ছে। আমি ওর কাছে গিয়ে ডাক দিলাম। ও ওঠে সোজা আমার শার্টের কলার ধরলো। তোকে না বলেছিলাম কোনো মেয়ের সাথে কথা বলবি না, কিন্তু তুই তো ওই ডাইনির সাথে বাইকে ঘোরাঘুরি করতেছিস। আরে আমি তোকে বাসায় নামিয়ে দিতে গিয়েছিলাম, আর নেব না, হয়েছে? এবার কলারটা ছাড়ো, লাগছে। এরা আমাকে টান দিয়ে বিছানায় নিয়ে আসলো আর বুকের উপরে মাথা রেখে শুয়ে পড়লো। চুপচাপ থাকবি, আমাকে শুয়ে থাকতে হবে। ঠিক আছে। সারাদিন না খেয়েছিলাম, এখনো না খেয়ে শুয়ে থাকি। এরা আমার মুখ তুলে তাকালো, তারপর আমার কাছে এসে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিয়ে চুষতে লাগলো। পুরো 5 মিনিট পর ছেড়ে দিল। দুজনেই হাঁপাতে লাগলাম। এবার হয়েছে, এখন চুপচাপ শুয়ে থাকবে। রাগ দেখিয়ে পড়লাম। এরা আমার বুকে শুয়ে পড়লো। এক সময় এরা ঘুমিয়ে পড়লো। আমি ওকে রেখে ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করলাম। ভাবি, আমি তোমার ঘরে গিয়ে ঘুমালাম। কেন, তোর ঘরে কি হয়েছে? তোমার বোন শুয়ে আছে। তাতে কি হয়েছে? তুইও ওই ঘরে গিয়ে ঘুমা। কি বলছো জাতা? আচ্ছা আচ্ছা, তুই আমার ঘরে গিয়ে শুয়ে পড়। আমি ভাবির ঘরে গিয়ে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে দেখি এরা আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। কি মেয়ে রে বাবা! আমি ইরাকে ডাক দিলাম। একটু পর ইরার ঘুম ভাঙলো। চোখ মুখে ঘুমের ছাপ কম, রাগের ছাপটাই বেশি। এভাবে তাকিয়ে আছো কেন? তোকে কি বলেছিলাম? আমার তো খিদে লেগেছিল, তাই উঠে এসেছিলাম। তারপরে কেন আমার পাশে গিয়ে শুয়ে পড়লি না? ভাবি বলল যে তুমি আমার রুমে শুয়ে আছো, তাই আমি যেন তার রুমে শুয়ে পড়ি, তাই আমি এখানে এসে শুয়ে পড়েছিলাম। দোষ করেছে আবার বড় বড় কথা। এখন চলো, আমাকে ঘুরতে নিয়ে যাবো। কিন্তু আম্মু যে বাইকে মেয়ে উঠতে মানা করেছে। সেটা অন্য মেয়ে ওঠাতে মানা করেছে, আমাকে না। কেন? তোমার আম্মুকে গিয়ে বলো, আমি কি জানি। আমি রেডি হতে গেলাম। আম্মু, আমি কি ইরাকে বাইকে নেব? শুধু ইরাকে নিবি, আর ওকে যদি না নিস তাহলে তোর বাইক চালানো বন্ধ। ধুর, কিছুই বুঝি না, কি বলো তোমরা। বাইকটা বের করে দাঁড়িয়ে রইলাম। একটু পর ইরা এসে উঠে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। দুজনে পার্কের দিকে গেলাম। এমা, গাড়ি দাঁড় করাও, আমি আইসক্রিম খাবো। আমি গাড়ি দাঁড় করে ওকে আইসক্রিম কিনে দিলাম। তুই এখানে একটু দাঁড়া, আমি ভেতর থেকে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসো। আমি পার্কের ভেতরে এসে দেখি মিতু বসে আছে। আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। কি রে, কখন এলি? একটু আগেই। বস। না, বসবো না। কি বলবি বল, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। আই লাভ ইউ। আমি সত্যি সত্যি তোকে অনেক ভালোবাসি। আমাকে ফিরিয়ে দিস না প্লিজ। মিতুর কথা শুনে আমি তো পুরো থ হয়ে গেলাম। তখনই কে যেন আমাকে টান দিয়ে মিতু থেকে আলাদা করে দিল। পেছনে তাকিয়ে দেখি ইরা টাস টাস করে 2-3টা পড়ে গেল গালে। মাথাটা ঝিমঝিম করছে। কুত্তা, এই তো কাজ, অন্য মেয়ের সাথে লটরপটর করা। এই, তুমি ওকে মারলে কেন? আমি এখানে তোমার সাথে কথা বলছি না, চুপ থাকলে ভালো হয়।
মানে কি বলতে চাচ্ছ? আর তুমি কোন সাহসে মারলে ওকে? ঠাস, ইরা মিতুকে চর মেরে বসলো। আমি তো দেখেই অবাক। বলছিলাম না চুপ করে থাকতে। ইরাকে সাইডে নিয়ে আসলাম। তুমি ওকে মারলে কেন? তুই ওকে জড়িয়ে ধরেছিলি কেন? ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে তোকে আবার কাছে টেনে নেব, কিন্তু আমি ভুল ছিলাম। তুমি হয়তো আমাকে আর ভালোই বাসো না। আসলে আমি পাগল। কেন যে ভেবেছিলাম তুমি হয়তো আমাকে আগের মতো ভালোবাসো, তাই তো তোমার কাছে নিজের ভালোবাসাটা জাহির করতে গেছি। হয়তো আমার কপালে তোমার ভালোবাসাই নেই। আসলে আমার মতো মেয়েকে হয়তো ভালোবাসার যোগ্যতাও নেই আমার। পারলে ক্ষমা করে দিও আমাকে আপু, পারলে আমাকে ক্ষমা করে দিও। আসলে আমি এতদিন একটা ভুল ধারণা নিয়ে বেঁচেছিলাম, সেটা আজ ভেঙে গেল। আসলে কি জানেন, কাউকে ভালোবাসাটা না সহজ, কিন্তু বিপরীতে মানুষটার ভালোবাসা পাওয়াটা না অনেক সময় কঠিন হয়ে যায়, আবার সম্ভবও হয় না, যেটা আজ আমার থেকে হয়তো কেউ ভালো বুঝবে না। যাই হোক, ইমন খুব ভালো ছিল, আপনাকে অনেক ভালো রাখবে। মাঝে মাঝে শয়তানি করে, কিন্তু জানেন কি, ওর এটাই আমাকে বেশি টানে। আপনি হয়তো ভাবছেন আমি এসব কেন বলছি, আপনি হয়তো এটাও ভাবছেন যে ইমনকে আমি আপনার থেকে কেড়ে নিব। সেটা নিয়ে ভাববেন না, আমি আপনাদের পথের কাটা হব না। ভালো থাকবেন। আর রাগের মাথায় তখন আপনাকে অনেক কিছু বলে ফেলেছিলাম, পারলে আমাকে মাফ করে। কথাটা বলে ইরা ওখান থেকে কান্না করতে করতে চলে আসলো। আমি বাইক নিয়ে ইরার পেছন পেছন বাসায় আসলাম। ইরা রুমে ঢুকে গেল। আমি নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। ধুর, কি করতে গেলাম আর কি হয়ে গেল। আমাকে ইরাকে বলতেই হবে সত্যিটা। আমি ইরার রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পেলাম। ইরা হয়তো গাছে। নিজেকে কেমন যেন অপরাধী মনে হচ্ছে। আমি ইরাকে রাখতে শুরু করলাম, কিন্তু ইরা দরজা খুললো না। আমি দরজা ধাক্কাধাক্কি করতে লাগলাম। ইরা দরজা খুললো। প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। যদি আপনি আরেকবার এখানে আসছেন তাহলে আমি এক্ষুনি এই বাসা ছেড়ে চলে যাব। কথাটা বলে আমি দরজাটা বন্ধ করে দিলাম। আমি রুমে চলে আসলাম। একটু পর ভাবি খাওয়ার জন্য ডাকলো। গিয়ে দেখি ইরা নেই। ইরার সাথে তোর কি হয়েছে? কই, কিছু হয়নি তো। তাহলেও কান্না করছে কেন? আমি আর কিছু বললাম না, মাথা নিচু করে রইলাম। খেতে ইচ্ছে করছিল না, তাই না খেয়ে নিজের রুমে চলে আসলাম। চোখ বন্ধ করে শুয়ে আছি। একটু পর মাথায় কারো হাতে স্পর্শ পেলাম। চোখ খুলে দেখি ভাবি। আমার ভাইটার বুঝি মন খারাপ? না ভাবি, এমনি ভালো লাগছে না। আমাকে বুঝি বলা যাবে না, তাই না? আসলে তেমন কিছু না, মাথাটা খুব ব্যথা করছে, তাই খুব খারাপ লাগছে। তুই ভাবিস না, আমি সব ঠিক করে দিব। তুই এখন ঘুমা। কথাটা বলেই ভাবি চলে গেল। আমি চুপ করে শুয়ে রইলাম। চোখে ঘুম নেই। চোখ বন্ধ করলে ইরার হাসি মুখটা সামনে ভাসছে। যে করেই হোক ওকে আমাকে পেতেই হবে। ওকে আর আমার থেকে দূরে যেতে দেব না। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, হীরা, আমি ভালোবাসি তোমাকে। কাজে করেই হোক ওর থেকে ক্ষমা চাইতে হবে। দরকার পড়লে ওর পায়ে পড়ব, কিন্তু ওকে নিজে থেকে দূরে যেতে দেব না। সারা রাত ঘুম হয়নি। ভোর রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি 11টা বাজে। আমি তাড়াতাড়ি করে ইরার রুমে গেলাম। গিয়ে দেখি রুমটা ফাঁকা। ইরার জামা কাপড় কিছুই নেই। আমি দৌড়ে নিচে আসলাম। ভাবি, ভাবি, ভাবি। কি হয়েছে? ইরা কই? ও আজ সকালে চলে গেছে। অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। কয়টা ট্রেন? আমি তাড়াতাড়ি করে বাইকটা বের করে স্টেশনের দিকে বেরিয়ে পড়লাম। সাবধানে যাস। স্টেশনে গিয়ে দেখি ট্রেন চলে গেছে। সাইডে বেঞ্চে বসে পড়লাম। চোখের কোণা দিয়ে এক ফোঁটা জল মাটিতে পড়লো। নীরবে বসে কাঁদতে লাগলাম। আজ আমার ভুলের জন্যই ইরা আমার থেকে দূরে চলে গেল। একটু পর ভাবির ফোন আসলো। হ্যালো ভাবি। কি হয়েছে তোর? তোর কণ্ঠটা এমন শোনা যাচ্ছে কেন? না কিছু না, বলো কি বলবা। পেলি ওকে? না ভাবি। আচ্ছা, তুই বাসায় আয়, তোর সাথেই কথা আছে। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। বাইকটা নিয়ে বাসার দিকে যেতে লাগলাম। মুখের সামনে শুধু ইরা ছবিটা ভেসে উঠছিল। তখনই হঠাৎ করে কোথা থেকে যেন একটা রিক্সা বাইকের সামনে চলে আসে। আমি কন্ট্রোল সামলাতে না পেরে বাইকটা রিক্সার সাথে লাগিয়ে দেই। চোখ খুলে দেখি মাথায়, হাত পা ও পায়ে ব্যান্ডেজ। ভাবি সাইডে বসে আছে। ভাবি, তোমরা এখানে? আর বাইকটা ঠিক আছে তো? তোর অ্যাক্সিডেন্ট করার পর একজন তোর ফোন দিয়ে আমাদের ফোন করে হাসপাতালে আসতে বলে। আজ তোর যদি কিছু হয়ে যেত, তাহলে আম্মুকে মুখ দেখাতাম কেমন করে? কিছু হয়নি তো?
কিছু হয়নি। তুই জানিস তোর মাথায় হাতে পায়ে কয়টা সেলাই পড়েছে? থাক, সেটা বলার দরকার নেই। চুপচাপ শুয়ে থাক, বিকেলে তোকে বাসায় নিয়ে যাব। ভাবি বাইরে চলে গেল। বিকেলে বাসায় গেলাম। আমি স্বাভাবিকভাবেই হাঁটতে পারতেছি, কিন্তু হাঁটার জন্য একটু সমস্যা হচ্ছে। রাতের বেলায় ছাদে বসে আছি, আকাশে তারার মেলা, হাজারো তারার ভিড়ে চারটাকেই দেখছি। একটু পর কেউ পিঠে হাত দিল, পেছনে তাকিয়ে দেখি ভাবি দাঁড়িয়ে আছে। ভাবি, তুমি এখানে? এত রাতে এখানে মন মরা হয়ে বসে আছিস, এখনো বলবি তোর কিচ্ছু হয়নি? আসলে ভাবি, ঠিক আছে, যদি আমাকে আপন নাই ভাবিস তাহলে বলতে হবে না। ভাবি আমি ইরাকে ভালোবাসি, আর আমরা একে অপরকে অনেকদিন ধরে চিনি। সেটা আমি, আম্মু, তোর ভাইয়া, আব্বু সবাই জানি। ইরা আমাদের সব বলেছে। সেদিন কি হয়েছে সেটা বল। সেদিনে সব কথা ভাবিকে খুলে পড়লাম। বুঝলাম, এটা শুধু একটা ভুল বোঝাবুঝি। আসলে আমার বোনটার রাগ আর অভিমানটা একটু বেশি, বুঝলি? সেটা অনেক আগেই বুঝে গেছি। আচ্ছা, আমি দেখছি কি করা যায়, কিন্তু এরকম মন খারাপ করে বসে থাকা চলবে না। যা, রুমে গিয়ে রেস্ট নে। এভাবে 5 দিন কেটে গেল। মাথা হাত পায়ে সেলাই খুলে ফেললেও দাগগুলো রয়ে গেছে। সকালে বাবি ডাকে ঘুম ভাঙলো। ইমন, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। কেন? আজ আমাদের বাসায় যাব। কি? কে 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 কে? তুই, আমি আর তোর ভাইয়া। আমি উঠে ভাবিকে জড়িয়ে ধরলাম। তুমি দুনিয়ার বেস্ট কিউট ভাবি। হইছে, আর বাম দিতে হবে না, তাড়াতাড়ি নিচে আয়। তুমি 2 মিনিট ওয়েট করো, আমি 1 মিনিটে আসতেছি। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হলাম, তারপর নিচে আসলাম। নাস্তা করে বসে আছি। কিছুক্ষণ পর ভাইয়া আসলো। কি রে, ব্যাগ গোছানো শেষ? কতক্ষণ আর সময় লাগবে? ভাবি কই? রেডি হচ্ছে। প্রায় 20 মিনিট পর ভাবি রেডি হয়ে আসলো। এতক্ষণ লাগে? হয়েছে, তোর তো আর তর্স হয়েছে না? কেন? আচ্ছা, তুমি আর একটু ময়দা মেখে আসো, আমরা দাঁড়িয়ে আছি। ওই ছাগল, আমি কোন দিন ময়দা মাখছি? প্রতিদিনই তো মাখো। দাঁড়া, তোর মায়ের হয়নি অনেকদিন। তোমরা ঝগড়া বাদ দিয়ে চলো তো। এমনিতে তোমার ময়দা মাখতে অনেক সময় চলে গেছে, আর দেরি করলে ট্রেন মিস হয়ে যাবে। ভাবি রাগ করছে কেন? ভাইয়া তো মজা করে বলছে। আমি তো জানি তুমি আটা সুন্দরী না। আমার ভাবি দেখতে অনেক কিউট। ঠিক আছে, তুই বলছিস বলে যাচ্ছি, না হলে ওর আজ খবর করে দিতাম। ভাবির কথা শুনে ভাইয়ার মুখটা একদম চুপসে গেল। এবার চলো, না হলে দেরি হয়ে যাবে। চলো। তারপর একটা অটো নিয়ে স্টেশনে গেলাম। কিছুক্ষণ পর ট্রেন আসলো। আমার তো আর তহস হয়েছে না, কখন যে পৌঁছাবো কে জানে। আমার ব্যাপারটা হয়তো ভাবি বুঝতে পেরেছে, তাই বারবার আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। কি হলো, হাসছো কেন? না এমনি, তবে একটা কথা বলে দিই, আর 1 ঘন্টা লাগবে যেতে, তাই বারবার টাইম দেখা বন্ধ কর। কি 1 ঘন্টা? কেন, তুই কি 2 ঘন্টা শুনতে চাইছিলি? আরে না, আমি তো ভাবছিলাম আধা ঘন্টা। আর বাবারে বাবা, কি প্রেম পাগল দেবর আমার। ধুর, তোমাদের যত সব আলতু ফালতু কথা, থাকবোই না আর এখানে। কথাটা বলার পরে সিট থেকে উঠে ট্রেনের দরজার কাছে এসে দাঁড়িয়ে রইলাম। ইরা আর আমার কেটে যাওয়া দিনগুলোর কথা ভাবতে লাগলাম। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ কাঁধে কারো যেন হাত পড়লো। পেছনে তাকিয়ে দেখি ভাইয়া। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? আমরা তো প্রায় এসেই পড়েছি, তাড়াতাড়ি চল। চলো। কিছুক্ষণ পর স্টেশন আসলো। স্টেশন থেকে বেরিয়ে 2টা রিক্সা নেওয়া হলো। একটাতে ভাবি আর ভাইয়া, আরেকটাতে আমি। প্রায় 10 মিনিট পর একটা বাসার সামনে রিক্সা দাঁড়িয়ে গেল। হয়তো এটাই ভাবিদের বাসা। ভাইয়া আর ভাবি নেমে গেল, তাই আমিও নেমে গেলাম। ভাইয়া রিক্সার ভাড়া দিয়ে। ভাবিদের বাসাটা বেশ সুন্দর। ভাবিদের বাসার দরজা কলিং বেল চাপতেই একটা মহিলা দরজা খুলে দিল, আর ভাবি তাকে জড়িয়ে ধরলো। হয়তো এটাই ভাবির মা আর আমার হবু শাশুড়ি। ভাইয়া ওনাকে সালাম দিলেন, সাথে আমিও। তারপর সবাই ভেতরে গেলাম। ইরা ইরা, দেখ কারা এসেছে। একটু পর ইরা নেমে আসলো। চোখের নিচে কালো দাগ, মুখ চোখ শুকিয়ে গেছে। হয়তো সারা রাত ঘুমায় না। কেমন আছেন দুলাভাই? ভালো, তুমি? ভালো আছি। তুই কেমন আছিস আপু? আমি তো ভালো আছি, কিন্তু তুই হয়তো ভালো নেই। চেহারার একই অবস্থা করেছিস বলতো? ঠিকই বলেছিস, তোদের ওখান থেকে আসার পর সারা দিন মনমরা হয়ে বসে থাকে, কারোর সাথে কথা বলে না। খেতে ডাকলে বলে খেতে ইচ্ছে করছে না।
আমি কি করব বল, ওকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন নিও না, এখন আমি এসে গেছি না, সব ঠিক করে দেব। ইরা, ইমনকে দোতলার রুমটা দেখিয়ে দে। এতক্ষণ পর ইরা চোখ আমার উপর পড়ল, কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর আবার মাথা নিচু করলো, তারপর সামনের দিকে হাঁটতে লাগলো। আমি ওর পেছন পেছন হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর একটা রুমের সামনে গিয়ে দাঁড়ালো। এটা আপনার রুম। ইরার মুখে আপনি কথাটা শুনে অনেক খারাপ লাগলো। আচ্ছা। ইরা পাশের রুমে ঢুকে গেল, হয়তো ওটাই ওর রুম। ফ্রেশ হয়ে শুয়ে রেস্ট নিতে লাগলাম। কিছুক্ষণ পর ভাবি এসে খাওয়ার জন্য ডাকলো। গিয়ে দেখি রাজকীয় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা আসার সময় কিছুজন থাকলেও এখন বাসায় অনেক লোক। আমি গিয়ে ভাইয়ার পাশে বসলাম। দুজনকে মরার মতো খাওয়ানো হলো। ভাই ওদের জামাই, ভাইকে খাওয়া, কিন্তু আমাকে এত খাওয়ানোর কি দরকার ছিল? কোনো মতে রুমে এসে শুয়ে পড়লাম। কি ব্যথা, পেটটা মনে হয় ফেটে যাবে। সবাই জোর করে ভালোই খাইয়েছে, ভাইয়ের যে কি অবস্থা হচ্ছে কে জানে। ব্যথা। হঠাৎ কে যেন রুমে ঢুকলো, তাকে দেখি একটা মেয়ে। ভাইয়া, আসতে পারি? আসো। এই নিন, হাতে একটা 7-আপের বোতল ধরিয়ে দিয়ে। যাক, মেয়েটা মনে হচ্ছে কষ্টটা বুঝেছে। তোমাকে তো ঠিক চিনলাম না। আমার নাম সিন্টি, আমি আপনার ভাবির চাচাতো বোন। ভাইয়া, একটা কথা বলবো? বলো। আপনার কপালে আর হাতে এই দাগ কিসের? আমি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিলাম, এগুলো তারই ভালোবাসা। আচ্ছা ভাইয়া, আমি এখন আসি, আপনি রেস্ট নিন। সিনবি চলে গেল। আমি বেশ বুঝতে পারছি ওকে ইরাই পাঠিয়েছে আমার কি হয়েছিল শোনার জন্য। আমি মনে মনে হেসে উঠলাম। খুব ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে পড়লাম। দেখলে ভাবি ডাকে ঘুম ভাঙলো। কি হয়েছে ভাবি, ডাকতেছো কেন? ঘুরতে যাবে চল। যাও তোমরা, আমি যাব না। ও, হীরাও যাবে আমাদের সাথে, তুই যাবি না? ঠিক আছে। কি? দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হচ্ছি। ছাগল, তাড়াতাড়ি কর। আমি রেডি হয়ে নিচে গিয়ে দেখি সবাই দাঁড়িয়ে আছে। তারপর বাইরে গিয়ে 2টা রিক্সা নেওয়া হলো। একটাতে ভাবি আর ভাইয়া, আরেকটাতে আমি আর ইরা। ইরা রিক্সার এক কোণে, আমিও এক কোণে। ইরা অন্যদিকে তাকিয়ে আছে আর আমি ইরার দিকে। হঠাৎ একটা গর্তে চাকা পড়ায় ইরা আমার কাছে চলে আসলো। আমি ইরার হাতের উপর যেই হাত দিতে যাব, অমনি ও হাতটা সরিয়ে নিল। তারপর সবাই পার্কে গেলাম। ভাইয়ার ভাবি এক জায়গায় বসে বাদাম খাচ্ছে আর গল্প করতেছে, আর একদিকে আমি শুধু বাদাম খাচ্ছি আর ইরা আনমনা হয়ে বসে আছে। একটু পর একটা ছেলে এসে ইরার পাশে দাঁড়ালো। কিরে, কেমন আছিস? ভালো, তুই? ভালো। এটা কে? এটা দুলা ভাইয়ের ভাই। ও আচ্ছা, হঠাৎ এখানে? এমনি ঘুরতে আসলাম, বস। ছেলেটি ইরার আমার মধ্যে বসে ইরার সাথে গল্প করতে লাগলো। আমি চুপচাপ ওদের কথা শুনতে লাগলাম। এরা এতক্ষণ চুপ করেছিল, কিন্তু এখন ছেলেটার সাথে হেসে কথা বলছে। এটা দেখে মাথায় রক্ত উঠে গেল। মনে হচ্ছে ছেলেটাকে উড়াধুরাতেই, কিন্তু কি করব, এসে থাকলে উপায় নেই। ভাইয়া ভাবি দেখলে খারাপ ভাববে। তখনই দেখলাম একটা মেয়ে দূরে বসে একলা ফোন টিপতেছে। দাঁড়াও, আমাকে রাগানো, এবার দেখাচ্ছি। আমি ওদের ওখান থেকে উঠে মেয়েটার কাছে আসলাম। কারোর জন্য অপেক্ষা করছেন? কেন বলুন তো? না, একা বসে আছেন তাই বললাম আর কি। একা বসে থাকলেই কি কারোর জন্য অপেক্ষা করা হয়? আসলে সেটা না, কিন্তু এখানে তো কেউ একা আসে না, তাই বললাম আর কি। ও, তাহলে আপনিও একা আসেননি? একা আসিনি সেটা ঠিক, কিন্তু একাই আছি। আপনার কথা ঠিক বুঝলাম না। অত বুঝে কি হবে বলেন তো, আমি এমন। এই যে কারোর জন্য অপেক্ষা করছেন কিনা? না, তেমন কেউ নেই। ও, আপনার কেউ আছে? জি আছে। কে সে? ওই যে দেখছেন, একটা ছেলের পাশে একটা মেয়ে বসে আছে, ওইটা। মানে আপনার গার্লফ্রেন্ড আরেকজনের সাথে বসে কথা বলছে আর আপনি এখানে বসে আছেন? ব্যাপারটা ঠিক হজম হলো না। সে অনেক কাহিনী, অন্য একদিন বলবো। ফ্রেন্ডস। ফ্রেন্ডস। আমি রিয়ার সাথে গল্প করতে লাগলাম। এদিকে ইরা, রিয়াদ ইরার ফ্রেন্ড, এর সাথে কথা বলা বাদ দিয়ে ইমনের দিকে তাকিয়ে আছে। কিরে, কি হলো? ওদিকে কি দেখিস? কিছু না। তোর কি হয়েছে বলতো? কিছু হয়নি,
তুই যা, আমি পরে কথা বলবো, এখন আমার ভালো লাগছে না। রিয়াদ চলে গেল। ইরা ইমনকে কষ্ট দিতে গিয়ে এখন নিজেই কষ্ট পাচ্ছে। ইমনকে ওই মেয়েটার সাথে হেসে হেসে কথা বলতে দেখে ইরার আর সহ্য হলো না। সে তার আপুর কাছে গেল। কি রে, তুই এখানে? ইমন কই? এক্ষুনি একটু পর যাই, তুই বস এখানে। বলছি না বাসায় যাবো, তাড়াতাড়ি ওঠো দুলাভাই, ওঠেন তো। আপনারা দাঁড়ান, আমি ডেকে আনছি। ইরা ইমনের কাছে আসলো। কথা বলা শেষ হলে চলুন বাসায় যাব। আচ্ছা চলো। আমি নিশিকে বলে চলে আসলাম। আসার সময় অবশ্য ওর নাম্বারটা নিয়ে এসেছি। বাসে আসলাম। আসার সময় অবশ্য ইরার মুখটা দেখার মতো ছিল। মাঝে মাঝে আমার দিকে রাগে লুকে তাকাচ্ছিল, মনে হচ্ছে চোখ দুটো দিয়ে খেয়ে ফেলবে। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে গেলাম। সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। ইরাও ছিল সাথে। রাতে ঘুম আসছিল না, তাই ছাদে গিয়ে দাঁড়ালাম। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালাম আর রাতের আবহাওয়াটা উপভোগ করতে লাগলাম। সিগারেট খাওয়াটা আমার নেশা না, দিনে 1টা থেকে 2টা, আর না খেলে নাই। হঠাৎ একটু পর কারো পায়ের আওয়াজ পেলাম। সিগারেটটা লুকিয়ে ফেললাম। ইরা ছাদে উঠল। সিগারেটটা দূরে ফেলে দিতে চাইলাম, কিন্তু দিলাম না। দেখি ও কি করে। ইরা ছাদের এক কোণে চলে গেল। আমি ওখানে দাঁড়িয়ে সিগারেট খেতে লাগলাম। এটা কি আপনার বাসা যেখানে সিগারেট খাচ্ছেন? না, কেন? এখানে সিগারেট খাওয়া বারণ নাকি? হ্যাঁ 12, আর এই ছাদে যাত্রার আশা এলাও না, এক্ষুনি নেমে যান। তাহলে জারতারের মধ্যে পড়ি? হ্যাঁ, আমার তো সেটাই মনে হয়। ও ভালো তো, কথাই ভালোই ভিড় চালতে শিখে গেছো। যাই হোক, আমি নেমে যাচ্ছি। কথাটা বলে নিচে চলে আসলাম। ইরাদের বাসার পাশে একটা চায়ের দোকান আছে। ভাবিকে বলে ওখানে গেলাম। গিয়ে একটা সিগারেট কিনে খেতে লাগলাম। ইরা ছাদ থেকে আমার দিকে তাকিয়ে আছে। অন্ধকারে ওকে দেখতে না পেলেও চাঁদের আলোয় ওর ছায়াটা ঠিকই দেখা যাচ্ছে। সিগারেটের ধোঁয়ায় ইরার দেওয়া বিষগুলো মন থেকে বের করার চেষ্টা করতে লাগলাম। কিছুক্ষণ পর বাসায় ঢুকলাম। ভেতরে ঢুকে দেখি ইরা দাঁড়িয়ে আছে। ওর মুখোমুখি না হয়ে রুমে চলে গেলাম। গিয়ে শুয়ে পড়লাম। কোনোভাবেই হার মানলে চলবে না, পুরো চেষ্টা করতে হবে। কোনো মতেই আমি ইরাকে আমার জীবন থেকে আলাদা হতে দেব না। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। ভাইয়া নাস্তা করছে, পাশে সিনথিয়া আর ইরাও আছে। আমি গিয়ে সিনথির পাশে বসলাম। আমি আমার মতো খেতে লাগলাম। এর মধ্যে সিনথি আমার কানের কাছে আসলো। ভাইয়া, আপনি আর আমি আজ ঘুরতে যাব। পাশ থেকে কথাটা হয়তো ইরা শুনতে পেল। ইরা সিনথির দিকে রাগি লুকে তাকালো। ওর চোখ দেখে সিনথির যা যা অবস্থা। এত কথা কিসে? খাওয়ার সময় যা উপরে যা। আরে ওকে খেতে দে আগে। না, ওর খাওয়া লাগবে না, তুই উপরে যা। সিনথি ভয় পেয়ে উপরে পালালো। ইরা আমার দিকে একবার তাকিয়ে উঠে গেল। ওর চোখ দিয়ে মনে হয় আগুন চলছে। সারাদিন ইরার সাথে কোনো কথা হয়নি। বিকেলে বাজারে যাওয়ার জন্য বের হলাম। তখনই সিনবি আসলো। ভাইয়া কই যান? একটু মার্কেটে যাব। ও, আমিও যাব, চলুন, আমার কিছু কেনাকাটা করার আছে। আমি আর সিনথি বেরিয়ে পড়লাম। মার্কেটে গিয়ে সিনথি কেনাকাটা করতে লাগলো। তখনই একটা শপে একজোড়া পায়েল দেখে খুব পছন্দ হলো। আমি পায়েলগুলো ইরার জন্য কিনে নিলাম। ইরার পায়েল অনেক পছন্দ। আমরা মার্কেট থেকে বেরিয়ে আসবো, তখনই দেখলাম ইরা মার্কেটের ভিতরে যাচ্ছে। ভাবলাম এখনই পায়েলগুলোকে পরিয়ে দিই, তাই ওকে ডাকতে লাগলাম, কিন্তু ও না শোনার ভান করে চলে যেতে লাগলো। আমি দৌড়ে গিয়ে ওর হাতটা ধরলাম। কি হলো, এতক্ষণ ধরে ডাকছি শুনতে পাচ্ছ না? জানোয়ার, রাস্তাঘাটে মেয়েদের দেখলেই হাত ধরার ইচ্ছে করে না? কুত্তা, বাবা মা শিক্ষা দেয়নি? তোর মতো ছেলেদের জন্মের ঠিক নেই, সেই জন্যই তোরা এমন করিস। আরেকদিন যদি দেখি তাহলে বুঝতে পারবি। আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম। আশেপাশের সব মানুষ সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে। অজান্তেই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এরা এমনটা করতে পারলো? হয়তো ভুলটা আমারই, কিন্তু আমার বাবা মা নিয়ে না বললেই পারতো। আজ বুঝে গেলাম ওর মনে আমি আর নেই। হঠাৎ করে কাঁধে কারো হাতে স্পর্শ পেলাম। তাড়াতাড়ি করে নিজের চোখের জল মুছে ফেললাম। তাকিয়ে দেখি সিনথি। ভাইয়া, আপু তোমার সাথে এমন করলো কেন? আমি ভাবতেও পারিনি আপু এমনটা করবে। তুমি তো খারাপ কিছু করনি। আরে বাদ দাও, আমি কিছু মনে করিনি। চোখ মুছতে মুছতে পড়লাম। সেটা তোমার চোখ দেখেই বুঝতে পারছি। আমি আপুর ব্যবহারে অনেক লজ্জিত।
আমি আপুর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আরে কি বলছো তুমি? তুমি কেন ক্ষমা চাইছো? তুমি তো কিছু করনি। সব দোষ আসলে আমার ভাগ্যের। বুঝলাম না। আসলে কি জানো, মানুষ যখন কাছের কিছু পায় তার মজা দিতে পারে না, আর যখন সেটা চলে যায় তখন সেটা তার কাছে অনেকটা দামি হয়ে যায়। কিছু সময় ওপর থেকে সেটা লেখা থাকে না। আমার ক্ষেত্রে হয়তো ওপর আলা মর্জি। কারো মনে জায়গা করে নিতে উপরওয়ালার মর্জি থাকা লাগে কি? হয়তো বা না, কিন্তু সম্পর্কটা একটা পরিণতি পেতে গেলে একটা হ্যাপি এন্ডিং এর জন্য তার আদেশ থাকা লাগে। তার ইচ্ছে না থাকলে রাস্তায় একসাথে আসলেও ঠিকানাটা আলাদা হয়ে যাবে। তোমার কথা কিছুই বুঝলাম না। একদিন বুঝতে পারবা। চলো বাসায় যাই। চলো। কি রে, তোর গালে কিসের দাগ? জানো ভাবি, হীরা পুনা কথাটা বলার আগেই আমি সিনথিকে থামিয়ে দিলাম। কিছু না ভাবি, গালে একটা মশা বসেছিল, ওটাকে মারতে গিয়ে দাগ পড়ে গেছে। ভাবি আমার দিকে তাকালো। যা, উপরে গিয়ে ফ্রেশ হয়ে নে। ওপরে এসে শুয়ে পড়লাম। কি এমন ভুল করেছিলাম যে এরা আমার সাথে এমনটা করলো? ভেবেছিলাম ওর অভিমানের জন্য হয়তো এমনটা করেছে, কিন্তু এখন বুঝতে পারছি এরা আর আমাকে ওর জীবনে চায় না। তাহলে ওর ইচ্ছেটাই থাক। নীরবে কেঁদে চলেছি। কেন জানি না নিজেকে খুব একা লাগছে। মনে হচ্ছে জীবন থেকে কিছু একটা চিরদিনের মতো হারিয়ে গেল। শত চেষ্টা তাকে আটকে রাখতে পারলাম না। চারদিকটা কেমন যেন অন্ধকার হয়ে আসে। চোখের পাতাগুলো জলে ভিজে গেছে। ভালোবাসা আমার সাথী না হলেও কষ্টগুলো আজ আমার সাথে ঠিকই আছে। ভালোবাসার সবচেয়ে বড় পাওনাটা হয়তো পেয়ে গেলাম। নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছা করছে, কিন্তু সেটা করলে আম্মু আব্বু ভাইয়া ভাবিকে ধোকা দেওয়া হবে। তাই এই যন্ত্রণা নিয়ে সারা জীবন হয়তো কাটিয়ে দিতে হবে। সারা রাত কেঁদে গেলাম। বাইরে খেয়ে এসেছি বলায় ভাবি আর ডাকেনি। জ্যোৎস্না রাতে জানালার পাশে বসে আছি। চাঁদের আলায় কেমন যেন একটা মায়া আছে। আজ বুঝলাম কেন জ্যোৎস্না রাতে চাঁদ সবার পছন্দ। রাতে একলা সময় পুরনো কথাগুলো মনে করিয়ে দেয়, তা ভালো হোক বা খারাপ। রাতের আকাশ কখনো কাউকে একা রাখে না, সাথে রেখে দেয় কিছু কষ্টদায়ক পুরনো স্মৃতি। সারা রাত ঘুমাতে পারলাম না। সকালে ফ্রেশ হয়ে নিচে গেলাম। চোখে নিচে কালো দাগ পড়ে গেছে। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। ভাবির সাথে কথা বলে বাইরে চলে আসলাম। বাইরে এসে চায়ের দোকানের দিকে যেতে লাগলাম। হঠাৎ কি যে মনে হলো, পেছনে তাকিয়ে দেখি ইরা আসে। আমি কিছু না বলে এক দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে একটা সিগারেট ধরিয়ে পার্কের দিকে গেলাম। একটু পর ইরার কিছু বান্ধবীর সাথে পার্কে এলো। আমি ওকে দেখে মাথা নিচু করে রইলাম আর নীরবে সিগারেট খেতে লাগলাম। হঠাৎ করেই চোখ দিয়ে জল পড়তে লাগলো। তাড়াতাড়ি জল মুছে বড় একটা নিঃশ্বাস নিলাম। তারপর আরেকটা সিগারেট ধরালাম। এদিকে এরা ইমনকে সিগারেট কেনা দেখে ওর পিছু আসে, সাথে কিছু ফ্রেন্ডকেও নিয়ে আসে, যাতে এমন বুঝতে না পারে। ইরা ইমনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কালকের ঘটনার জন্য ইরাও সারা রাত ঘুমাতে পারেনি। সারা রাত ইমনের জন্য কেঁদেছে। কাল কেন যে ওর সাথে এমন ব্যবহার করলাম, আজ আমার জন্যই ও কষ্ট পাচ্ছে। সবটাই আমার জন্য। কেন, কোন মুখে ওর কাছে যাব আমি? এসব কথা ভাবতে ভাবতে ইরা কেঁদেই ফেললো। বীরে, কাঁদছিস কেন? ইরা কেঁদেই চলেছে। আরে বলবি তো? ইরা আর ওই জায়গায় না থেকে বাসায় চলে আসে। বাসায় এসে দরজা বন্ধ করে কাঁদতে থাকে। আমি একটু পর সামনে তাকিয়ে দেখি ইরা নেই। সারাদিন পর বিকেলে বাসায় যাই। ভাবি অনেকবার ফোন দিয়েছে, কিন্তু ফোনটা ধরেনি। বিকেলের দিকে বাসায় গিয়ে দেখি ভাবি বসে আছে। কই ছিলি? বাইরে। কি হয়েছে তোর বলতো? কাল বাজার থেকে আসার পর থেকে কেমন যেন হয়ে গেছিস। কিছু হয়নি। তাই উপরে যা, তোর সাথে আমি একটু পর কথা বলছি। আমি রুমে এসে শুয়ে পড়লাম। মাথাটা খুব ব্যথা করছে। একটু পর ভাবি আসলো। তুই সিগারেট খাস? আমি নিজে তোর শরীর থেকে সিগারেটের গন্ধ পেয়েছি। কি হলো বলছিস না কেন? কিছু বলেনি। ভাবি সিনথিকে ডাক দিল। একটু পর সিনথি রুমে আসলো। কাল মার্কেটে কি হয়েছিল? আরেকবার মিথ্যা কথা বললে থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিব, বজ্জাত মেয়ে। ভাবির ধমকে সিনথি কেঁদে দেয়। কান্না করা বন্ধ কর, ধমক দিয়ে বলল ভাবি। ভাবির ধমকে সিনথি চুপ হয়ে যায়, কিন্তু চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। সিনথি সব কথা ভাবিকে বলে দেয়। ভাবি রেগে আগুন হয়ে যায়। আমার হাত ধরে ইরার রুমে নিয়ে যেতে লাগলো। ভাবি আমার কথাটা শোনো, ইরার কোনো দোষ নেই, আমি ওর হাত ধরেছিলাম। তাতে কি হয়েছে? এর আগে মনে হয় তুই ওর হাত ধরিসনি।
আর হাত ধরেছিস বলেই তোকে মারবে? বাবা মা তুলে গালি দিবে? ভাবি, আমার কথাটা শোনো একবার। একদম চুপ করে থাকবি। ভাবির এমন রূপ কোনোদিনও দেখিনি। ভাবি রেগে একদম আগুন হয়ে আছে। ভাবি আমাকে ইরা রুমে নিয়ে গেল। ইরা জানালার পাশে দাঁড়িয়ে আছে। তুই কাল ইমনকে কেন মেরেছিস? ও কোন সাহসে আমার হাত ধরেছিল? আপু আমার কথাটা শোন। চুপ। তোকে নিজের বোন বলতে ঘৃণা হচ্ছে। তুই জানিস ইমন তোকে কতটা ভালোবাসে? তাও তুই ওকে অপমান করলি, ওর বাবা মা নিয়ে গালি দিলি। ওর বাবা মা এখন আমারও বাবা মা। তুই এতটা নীচ হয়ে গেছিস জানতাম না। ইরা নীরবে কান্না করে যাচ্ছে। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমারই ভুল, আমি কেন ইমনকে এখানে আনতে গেলাম। কালকেই আমরা এখান থেকে চলে যাব। কোনোদিন এই বাসায় আসবই না। কোনো কথা বলছে না, শুধু কান্নাই করছে। ইমন ভাই আমার, মাফ করে দে আমায়। আমার বোন এমনটা করবে আমি ভাবতেও পারিনি। আমি ওর হয়ে তোর কাছে মাফ চাইছি। কি করছো ভাবি? তুমি আমার বড়, তোমার মাপ চাও মানায় না। ভাবি ওখান থেকে চলে গেল। আমি ইরার দিকে একবার তাকালাম। ইরা আমার দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে জল পড়ছে, যেন কিছু বলতে চাইছে। ওর মুখটা খুব মায়াবী লাগছে, কিন্তু এই মায়ার জড়িয়ে লাভ নেই। আমার রুমে চলে আসলাম। একটু পর ভাবি এসে আমার কাপড় গোছিয়ে যেতে লাগলো। ভাবিও তো তোমার নিজের বোন, তুমি কি ওর সাথে কথা না বলে থাকতে পারবা? এরকম বোনের দরকার নেই যে মানুষকে মানুষই মনে করে না। কিন্তু ভাবি। চুপ, একটা কথাও বলবি না। সব কাপড় গুছিয়ে দিয়েছি, কাল সকালে তাড়াতাড়ি বের হতে হবে। ঘুমিয়ে পড়। কথাটা বলেই ভাবি বেরিয়ে গেল। রাতে ঘুম আসে না। জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে রইলাম। বাইরে হালকা বাতাস বইছে, পরিবেশটা মনোরম মনে হচ্ছে। হঠাৎ করে ইরার জন্য কেনা পায়েল দুটোর কথা মনে পড়লো। ব্যাগ থেকে পায়েলগুলো বের করে নাড়াচাড়া করতে লাগলাম। ইরার জন্য বসে বসে একটা চিঠি লিখলাম। পায়েল আর চিঠিটা নিয়ে ইরার রুমে গেলাম। দরজা খোলা আছে। ভেতরে গিয়ে দেখি ইরা ঘুমিয়ে আছে। ওর পায়ের কাছে গিয়ে পায়েল দুটো পরিয়ে দিলাম। চিঠিটা পায়েলের সাথে আটকে দিলাম। কিছুক্ষণ ওর খাটের পাশে বসে ওকে দেখতে থাকলাম। ওকে দেখে মনটা ভরছেই না। অনেকক্ষণ বসে থাকার পর ওর কপালে একটা মায়াকে দিয়ে নিচে রুমে চলে আসলাম। সারা রাত ওর সাথে কাটানো কথাগুলো ভাবতে লাগলাম। কিভাবে যে রাতটা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। সকালে এসে ভাবি ডাকলো। ঘুমের ভান করেছিলাম। ভাবি ডাক দেওয়ার একটু পর উঠে ফ্রেশ হয়ে ব্যাগ নিয়ে নিচে গেলাম। যাওয়ার আগে ইরার রুমে গেলাম। ইরা এখনো ঘুমিয়ে আছে। ইরার পাশে গিয়ে বসলাম। মন ভরে ওকে দেখতে লাগলাম। ওর চুলগুলোর জন্য মুখটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। চুলগুলো আলতো করে সরিয়ে দিলাম। তারপর ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। তখন ইরা নড়ে উঠল। পায়ের মধ্যে পায়েলের সাথে চিঠিটা দেখলাম। বুকে বড় নিঃশ্বাস নিয়ে চলে আসলাম। নাস্তা করে বেরিয়ে পড়লাম। চিঠিটা খুলে পড়তে লাগলো। এরা কি বলবো ভেবে পাচ্ছি না। আজ মনটা কেমন যেন করছে, খুব একটা একা লাগছে। তোমার থেকে দূরে চলে যেতে হবে কোনদিন ভাবিনি। সবটাই আমার ভুল। আমি হয়তো তোমার যোগ্য নই, তাই হয়তো এমনটা হলো। সেদিন তোমার কথাগুলো কথা না, বিষ ছিল। সেগুলো আমার মনটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। তোমাকে ভালোবাসায় আমার কাছে কোনো কারণ ছিল না, আর ভুলে যাওয়ারও কারণ নেই। তাই তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। কিন্তু তুমি আমার থেকে ভালো কাউকে পেলে হয়তো আমাকে ভুলেই যাবে। আর আমাকে দেখে যেন পুরনো কথা যাতে না মনে পড়ে, তাই আর তোমার সামনে কোনোদিনও আর আসবো না। আমার ভালোবাসা নিয়ে আসবো না, সেটা নিয়ে চিন্তা করো না। পায়েলগুলো দেওয়ার জন্যই সেদিন তোমার হাতটা ধরেছিলাম। আর সেদিন বুঝতে পেরেছিলাম তোমার হাত ধরার ক্ষমতা আমার কোনোদিনও হবে না। পায়েলগুলো তোমার জন্য কিনেছিলাম, তাই রেখে দিলে খুশি হব। ভেবে নিও তোমার কাছে এটা আমার শেষ চাওয়া। ভালো থেকো। আর আমার জন্য তোমার আর ভাবির সম্পর্কটা খারাপ হলো, তার জন্য আমি অনেক দুঃখিত। আশা করি আমার থেকে ভালো কাউকে নিজের জীবনে পাবে, যে আমার মতো জানোয়ার হবে না। ইতি, ইমন। এটার চিঠিটা নিয়ে বুকে জড়িয়ে কাঁদতে লাগলো। জীবনে সবচেয়ে বেশি যাকে ভালোবাসতাম সেই আজ দূরে চলে গেল। কি করে বাঁচবে এখন ইরা? আমি আর বেঁচে থাকার অধিকার নেই। কেন বাঁচবো আমি? আর কার জন্যই বা বাঁচবো? আমি ভাবি আর ভাই স্টেশনে বসে আছি। 30 মিনিট ধরে ট্রেন আসতে দেরি হচ্ছে। একটু পর ভাবির ফোনে একটা কল আসে। কিছুক্ষণ কথা বলার পর ভাবি চিৎকার দিয়ে ওঠে। কি হয়েছে ভাবি, কাছো কেন?
চেষ্টা করেছে। কি বলছো? এটা কোথায় এখন? আম্মু ওকে হাসপাতালে নিয়ে গেছে। তাড়াতাড়ি চল। অজান্তে চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। ভাবি আমার কাছে আসলো। কাঁদিস না ভাই আমার। ভাবি, পাগলিটা কিছু হয়ে গেলে আমি যে বাঁচতে পারবো না। আমি তো ওর ভালো থাকার জন্য ওর দিকে দূরে যেতে চেয়েছিলাম, কিন্তু ও যে এমনটা করবে। ভাবি, ওর কিছু হবে না তো? কিচ্ছু হবে না, আমি ডাক্তারের সাথে কথা বলেছি, ও একদম ঠিক হয়ে যাবে। আমি ওর কাছে যাব ভাবি। একটু পর ডক্টর চেক আপ করছে, তাই চুপটি করে বস, আমি আসতেছি। ভাবির কথা শুনে কিছুটা হলেও স্বস্তি পেলাম। কিছুক্ষণ পর ডাক্তার বের হলেন। আপনারা পেশেন্টের সাথে দেখা করতে পারবেন, কিন্তু এক এক করে। সবাই দেখা করতে গেল। ভাবি আমাকে আগে যেতে বলল, কিন্তু আমি সবার পরে গেলাম। ইরা শুয়ে আছে। আমি রুমে ঢুকতেই আমার দিকে তাকিয়ে মুখ ঘুরে নিল। আমি ওর পাশে গিয়ে বসলাম। হাতে ব্যান্ডেজ করা, দুজনেই চুপচাপ। ইরা অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। আমি ওর হাতের উপর হাত রাখলাম। ইরা চুপচাপ, দুজনে মুখে কোনো কথা নেই। কি বলবো ভেবে পাচ্ছি না। না, ওকে একটু রাখিয়ে দে। আমি কি চলে যাব? আসতে কে বলছে? কেউ বলেনি। নির্লজ্জের মতো চলে এসেছি, এখন ফিরে যাই। যা, চলে যা, লাগবে না আমার তোকে। আরে চিল্লাচ্ছ কেন? যাচ্ছি তো। উঠতে যাব তখনই দেখি এরা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মুখটা কি এদিকে ঘোরানো যাবে? না, যাবে না, চলে যা তুই, কারোর দরকার নেই আমার। সত্যি তো? চুপ, কান্না করছো কেন? কি হলো? এরা আমার দিকে ঘুরলো, আমার চোখের দিকে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমার বুকে মুখ গুজে কান্না করতে লাগলো। আরে এত কান্না কেউ করে? চুপ কর, একদম কথা বলবি না। আর একবার যদি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলিস না, তাহলে বুঝতে পারবি। তাহলে সেদিন বাজারে কি বললে? আসলে সেদিন তোমাকে সিদ্ধিয়ার সাথে দেখে মাথা খারাপ হয়ে গেছিল, তাই আবু তাবর বলে ফেলেছিলাম। আমাকে মাফ করে দাও প্লিজ। তুমি যদি মাফ না করো, তাহলে আমি আবার কিছু একটা করে ফেলবো। আরে পাগলি, আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি? অবশ্য আবার হাত কাটলে ভালোই হবে। কেন? তাতে তোমার ওজনটা যদি একটু কমে। যে মোটুর মোটু তুমি। কি আমি মোটো? বলেই আমার বুকে কামড়ে ধরলো। আরে আরে, লাগছে তো, ছাড়ো। ছেড়ে দিলে? এইভাবে কেউ কামড় দেয়? এসব বাদ দাও, এখন একটা কিস দাও তো। কি কিস? এখন না, বিয়ের পর। দিবা কিনা বলো? কেউ এসে পড়বে বলেই এরা আমাকে টান দিল। আমি এরার উপর পড়ে গেলাম। এরা ঠোঁটের সাথে ঠোঁটটা লাগিয়ে দিল। 3 মিনিট পর ছেড়ে দিল। দুজনেই হাঁপাতে লাগলাম। এরা আবার ঠোঁটের সাথে ঠোঁটটা লাগিয়ে দিল। এভাবে 3 বার কিস করলো। শেষমেশ ওকে ধাক্কা দিয়ে নিজে থেকে ছাড়িয়ে নিলাম। এরা মুচকি মুচকি হাসতে লাগলো। আমি হাঁপাচ্ছি। এমন বারবার কেউ কিস করে? আমি করি। এখনই তো দম বন্ধ হয়ে মরে যেতাম। আমি ইরার পাশে বসলাম। বিকেলের দিকে ইরাকে বাসায় আনা হলো। গাড়ি থেকে নামার সময় ইরা ডাক দিল। কি হলো? কোলে করে নিয়ে যাও। কি বলছো? ভাইয়া ভাবি আছে তো? যাবে কিনা বলো? ভাবি তখন আমার কাছে আসলো। দেখো না আপু, আমার মাথাটা ঘোরাচ্ছে, কেমন যেন লাগছে। ওকে বলছি কোলে করে নিয়ে যেতে, কিন্তু কিছুতেই নিয়ে যাচ্ছে না। একটা মেয়ে অসুস্থ, ওকে সাহায্য করা বাদ দিয়ে কি বলছিস? যা, ওপরে নিয়ে যা। কথাটা বলেই ভাবি হাসতেই হাসতেই চলে গেল। আমি এরাকে কোলে তুলে নিলাম। এরা আমার গলাটা জড়িয়ে ধরলো। এটাকে ওর বেডে শুয়ে দিলাম। আমার পাশে শুয়ে পড়ো। না না, সবাই কি ভাববে? বলছি না শুয়ে পড়তে। এরা জোর করে ওর পাশে শোয়ালো। আমার বুকে মাথা গুঁজে চুপ করে রইল। কিছুক্ষণ পর, এমন হুম। একটা কিস করি? না করি না? এখন না, ঘুমে এখন। তাহলে মাথায় হাত বুলিয়ে দাও। আমি ইরার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ পর ইরা ঘুমিয়ে পড়লো। রাতে ইরাকে খাইয়ে দিলাম। রাতেও ইরা ওর পাশে জোর করে শোয়ালো। ভাবিকে বললাম। ভাবি বলল ইরা অসুস্থ, ওকে একা রাখা ঠিক হবে না। ভাইয়াও ভাবির সাথ নিল। মাঝরাতে, এমন শুনছো? কি হলো? ছাদে যাবে, চলো। রাত 1টা বাজে। এখন ছাদে গিয়ে কি করবা? চাঁদ দেখবে। কাল গেলে হয় না? চলো। না, হয় না, চলো এখনই। আমি হাঁটতে পারবো না, কোলে করে নিয়ে যাও। ইরাকে কোলে করে ছাদে নিয়ে গেলাম। দুজনে দোলনায় বসলাম। ইরা আমার কাঁধে মাথা রাখলো। মুহূর্তটা চাওয়ার কিছু ছিল না। মনে হয় সময়টা এখানেই থেমে যাক, আমাদের এই মুহূর্তে। ইমন, আর ছেড়ে যাবে না তো? যতদিন পর্যন্ত ওপরে যে আসে তার ডাক না পড়ছে, ততদিন পর্যন্ত আমি তোমার পাশে আছি। একটা কথা বলবে? একটা কিস দিবা? আবার
দিবা না চাও, তোমার সাথে কথাই নাই, মুখটা গোমরা করে আছে। আরে বলছি কি দেব না। তাহলে দাও। ইরার কপালে একটা মায়াকে দিলাম। এভাবে করে কেউ কিস দেয়? তাহলে কেমন করে দেয়? দাঁড়া, দেখাচ্ছি। এরা আমার কাছে আসলো। এরার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। এরা ঠোঁট আমার ঠোঁটের কাছাকাছি। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগলো। এরা ঠোঁট দুটো আমাকে টানছে। মনে হচ্ছে এরা ঠোঁটের সাথে ঠোঁটটা লাগিয়ে দিলাম। এরা আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। এরা আমাকে আমার কোলে মাথা রাখলো। দুজনে চন্দ্রবিলাস করতে লাগলাম। ভালোবাসা প্রত্যেকটা মুহূর্ত একটা অদৃশ্য সম্পদ। ভালোবাসা হারানোর কিছুই নেই। সবসময় প্রকৃত ভালোবাসা হয় না। কিছু সময় মানুষ মোহের শিকার হয়, আর সেটাকেই ভালোবাসা ভেবে বসে। প্রকৃত ভালোবাসার শেষে গিয়ে শুধু থেকে যাবে দুটি মন, আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের ভালোবাসা সমাপ্ত। আল্লাহ হাফেজ। তো গল্পটা এখানেই শেষ। ভালো থাকবেন সবাই।